হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কনসেপ্ট ট্রেজার্স। দেখো, আজ আমরা ক্লাস 12-এর সেমিস্টার 3-এর অর্থাৎ থার্ড সেমিস্টারের ইউনিট 1 যে লিকুইড স্টেট চ্যাপ্টারটা রয়েছে তার এবিটিএ টেস্ট পেপারের সলিউশন করব। তো দেখো, প্রথম কোশ্চেন রয়েছে, হিমাঙ্ক অবনমন পরীক্ষায় এক দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা বেশি হয়, 2 দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কম, আর 3 শুধুমাত্র দ্রাব অণুগুলি হিমাঙ্কে কঠিনে পরিণত হয়, আর 4 নম্বর অপশানে রয়েছে শুধুমাত্র দ্রাবক অণুগুলি হিমাঙ্কে কঠিনে পরিণত হয়। তো দেখো, এখানে উত্তর হবে শুধুমাত্র দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কম, এবং 3-এর অপশানটা হবে শুধুমাত্র দ্রাব অণুগুলি হিমাঙ্কে কঠিনে পরিণত হয়। তো এক্ষেত্রে এই কোশ্চেনের আনসার হবে হিমাঙ্ক অবনমন পরীক্ষায় দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কম হয়, আর শুধুমাত্র দ্রাব অণুগুলি হিমাঙ্কে কঠিনে পরিণত হয়। তো দেখো, এবার 2 নম্বর কোশ্চেন বলেছে, একটি দুর্বল একক্ষারীয় অ্যাসিডের যার কিনা সংকেত HA এর 1 মোলার দ্রবণের পিএইচ হলো 2, এক্ষেত্রে ভ্যান ডর্ফ গুণকের মান নির্ণয় করতে বলেছে। তো দেখো, এক্ষেত্রে এই HA অ্যাসিডটা এটা বিয়োজিত হবে কিভাবে, H+ আর A-। তো এক্ষেত্রে দ্রবণের আয়ন সংখ্যা কত হলো? এক্ষেত্রে দ্রবণের আয়ন সংখ্যাকে যদি আমরা N দিয়ে ডিনোট করি তাহলে N সমান 2। তো দেখো, আমরা pH সমান -log H+, pH সমান -log H+। এখানে প্রশ্নে দেওয়া আছে pH 2, তাহলে log H+ সমান -2। লগের নিয়ম অনুযায়ী লগটা সমান চিহ্নের ডান দিকে এলে হবে 10⁻², মানে 1/10² সমান 0.01। তো H+ সমান 0.01। তো দেখো, এক্ষেত্রে বিয়োজন মাত্রা আলফা সমান কি হবে? এখানে বিয়োজন মাত্রা আলফা সমান হবে 10⁻²/1, যেহেতু প্রশ্নে এখানে 1 মোলার দ্রবণ বলে দিয়েছে, সমান 10⁻²। অতএব এক্ষেত্রে তাহলে আলফা 10⁻² সমান I-1/n-1 সমান I-1/2-1 সমান I-1। এখান থেকে I সমান হবে 1.01। এইটা ফর্মুলা। বিয়োজনের ক্ষেত্রে কি হবে? বিয়োজনের ক্ষেত্রে আলফা, বিয়োজন মাত্রা আলফা সমান
I-1/n-1, এটা একটা সূত্র। তো এই কোশ্চেনের উত্তর হবে 1.01, অপশান এ 1.01 আনসার হবে। তারপর দেখো, কোলয়েডের সংখ্যাগত ধর্মের মান সমগাঢ়ত্বের প্রকৃত দ্রবণের সংখ্যাগত ধর্মের মান অপেক্ষা কম হওয়ার কারণ হলো। দেখো, সংখ্যাগত ধর্মের মান কখন কম হবে? যদি দ্রবণে আয়ন সংখ্যা কম থাকে তবে সংখ্যাগত ধর্মের মান কম হবে। তাহলে এখানে আনসার কি হবে? কোলয়েড কণাগুলি সংখ্যায় তুলনামূলক কম থাকে। কোলয়েড কণাগুলি সংখ্যায় তুলনামূলকভাবে কম থাকে। এর কারণ কি? কোলয়েড কণাগুলি কিভাবে তৈরি হয়? কোলয়েড কণাগুলি তুলনায় কম থাকে কেন? না, কোলয়েড দ্রবণে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণা একত্রিত হয়ে একটি কোলয়েড কণা গঠন করে। একটি কোলয়েড কণা গঠন করে। তাই দ্রবণে আয়ন সংখ্যা কম হয়। তাই সংখ্যাগত ধর্মের মানও কম হয়। কারণ সংখ্যাগত ধর্ম কি? সংখ্যাগত ধর্ম দ্রবণে আয়ন সংখ্যার সাথে সমানুপাতিক। দ্রবণে আয়নের মাত্রা যত বাড়বে সংখ্যাগত ধর্মের মান তত বাড়বে। তাই সংখ্যাগত ধর্ম কম হয়। তাই এখানে উত্তর হবে সি, কোলয়েড কণাগুলি সংখ্যায় তুলনামূলকভাবে কম থাকে। এরপর কোশ্চেন 4-এ বলেছে কোনো স্থান থেকে রক্তপাত বন্ধ করার জন্য ফেরিক ক্লোরাইডের দ্রবণ ব্যবহৃত হয়। কারণ কি? কোনো স্থান থেকে রক্তপাত বন্ধ করার জন্য ফেরিক ক্লোরাইড দ্রবণ কেন ব্যবহৃত হয়? ফেরিক ক্লোরাইড দ্রবণ, দেখো ফেরিক ক্লোরাইড দ্রবণে কি আছে? ফেরিক ক্লোরাইড দ্রবণ বিয়োজিত হয় কেমন? Fe3+ + 3Cl- এভাবে আয়নে বিয়োজিত হয়। তো FeCl3 এটা ফেরিক ক্লোরাইড। FeCl3 দ্রবণে Fe+3 আয়ন উপস্থিত। এই Fe+3 আয়ন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে জটিল যৌগ গঠন করে এবং রক্তপাত বন্ধ হয়। সুতরাং এখানে আনসার হবে সি, Fe+3 আয়ন ও হিমোগ্লোবিনের বিক্রিয়ায় জটিল যৌগ সৃষ্টি করে। তারপর দেখো এখানে বলেছে নিচের কোন লেখচিত্রটি, এটা তোমাদের SC 13 পেজে রয়েছে আর এটা ওখানকারই কোশ্চেন নম্বর, কোশ্চেন 24। বলেছে নিচের কোন লেখচিত্রটি হেনরি সূত্রানুসারে অঙ্কিত? কোন লেখচিত্রটি হেনরি সূত্রানুসারে অঙ্কিত? দেখো, হেনরি সূত্র আমরা কি জানি? হেনরি সূত্র আমরা জানি যে একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলে গ্যাসের দ্রাব্যতা
মোল ভগ্নাংশ এক্স বি, মূল ভগ্নাংশকে যদি আমরা এক্স বি দিয়ে ডিনোট করি তাহলে মূল ভগ্নাংশ এক্স বি দ্বারা প্রকাশ করা হলে তাহলে একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলে গ্যাসের দ্রাব্যতা যদি মূল ভগ্নাংশকে এক্স বি দ্বারা প্রকাশ করা হয় তবে হেনরির সূত্রানুসারে আংশিক চাপ পি প্রপোর্শনাল টু এক্স বি। তাহলে এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য একটা কনস্ট্যান্ট আসবে, এটাকে ধরা হলো কে এইচ এক্স বি। এই কে এইচ সমান এই কে এইচই হলো হেনরির ধ্রুবক। এই কে এইচই হলো হেনরির ধ্রুবক। তো দেখো এখানে পি প্রপোর্শনাল টু এক্স বি, সুতরাং এক্ষেত্রে হেনরির সূত্রের যে লেখচিত্রটা হবে সেটা হলো, লেখচিত্রটা এরকম হবে মূল বিন্দুগামী, যেহেতু সমানুপাতিক চিহ্ন রয়েছে। ধরো এই দিকটা আংশিক চাপ ওয়াই অক্ষ আর এক্স অক্ষটা মূল ভগ্নাংশ, তাহলে মূল বিন্দুগামী হবে। তাহলে এই হেনরির সূত্রের লেখচিত্রের সাথে তুলনা করে কি বলা যায়? তুলনা করে বলা যায় যে এক্ষেত্রে এই লেখচিত্রটা হেনরির সূত্রানুসারে অঙ্কিত, তাই উত্তর হবে বি। তো দেখো নেক্সট কোশ্চেন, স্তম্ভ মেলাতে বলেছে এখানে। আদর্শ দ্রবণ, ধনাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী অনাদর্শ দ্রবণ আর ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী দ্রবণ। স্তম্ভ বিতে তাদের কোন কন্ডিশনে এগুলো হয় সেগুলো দেওয়া রয়েছে। তো দেখো আদর্শ দ্রবণের ক্ষেত্রে কি হয়, যদি আমি এখানে একটু লিখি, তো আদর্শ দ্রবণ ধনাত্মক বিচ্যুতি বিশিষ্ট অনাদর্শ দ্রবণ, ধনাত্মক বিচ্যুতি বিশিষ্ট অনাদর্শ দ্রবণ আর ঋণাত্মক বিচ্যুতি বিশিষ্ট অনাদর্শ দ্রবণ। তো দেখো আদর্শ দ্রবণের ক্ষেত্রে কি হয়? আদর্শ দ্রবণের ক্ষেত্রে ডেল এইচ মিক্স মানে দ্রবণের তাপের পরিবর্তন শূন্য হয়, দ্রবণের তাপের কোনো পরিবর্তন হয় না। ডেল ভি মিক্স দ্রবণের বা মিশ্রণের আয়তনের কোনো পরিবর্তন হয় না, 0। আর এ বি এর আন্তঃক্রিয়া এ এ আর বি বি এর আন্তঃক্রিয়ার সাথে একই হয়, আন্তঃক্রিয়ার সাথে একই হয়। আর ধনাত্মক বিচ্যুতি বিশিষ্ট দ্রবণের ক্ষেত্রে কি হয়? ডেল এইচ মিক্স মানে মিশ্রণের তাপের পরিবর্তন ধনাত্মক হয়, 0 থেকে বেশি। ডেল ভি মিক্স মিশ্রণের আয়তনের পরিবর্তন ধনাত্মক হয়, 0 থেকে বেশি। আর এ বি আন্তঃক্রিয়া এ আন্তঃক্রিয়া এবং বি আন্তঃক্রিয়া এর অপেক্ষা কম হয়। আর এখানে
ডেল এইচ মিক্স মিশ্রণের আয়তনের পরিবর্তন নেগেটিভ হয়। এখানে এটা মিশ্রণের তাপের পরিবর্তন, এটা নেগেটিভ হয়। আর মিশ্রণের আয়তনের পরিবর্তন, এটাও নেগেটিভ হয়। আর এক্ষেত্রে এ বি আন্তঃক্রিয়া এ আন্তঃক্রিয়া আর এ আর বি আন্তঃক্রিয়া অপেক্ষা বেশি হয়, তো এই পুরো ডেটাটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আদর্শ দ্রবণের ক্ষেত্রে কি কি হয়, আর ধনাত্মক বিচ্যুতি বিশিষ্ট অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে কি কি হয়, আর ঋণাত্মক বিচ্যুতি বিশিষ্ট অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে কি কি হয়, এই ডেটা পুরো তোমাদের মনে রাখতে হবে। তো দেখো এখন কোশ্চেনে কি বলেছে, আদর্শ দ্রবণ। তাহলে আদর্শ দ্রবণের ক্ষেত্রে আমরা জানি যে ডেল এইচ মিক্স এবং ডেল ভি মিক্স দুটোই জিরো। তো তাহলে A3 হবে, A3। তারপর দেখো ধনাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী ডেল এইচ মিক্স আর ডেল ভি মিক্স দুটোই পজিটিভ হবে, তাহলে B2। আর সি এর ক্ষেত্রে কি হবে, ঋণাত্মক বিচ্যুতি বিশিষ্ট দুটোই নেগেটিভ হবে, তাহলে C4। তাহলে আনসার হবে এখানে সি। তো চলো এবার কোশ্চেন 31-এ বলেছে বিবৃতি আর কারণ। বিবৃতি দিয়ে দিয়েছে এবং তার কারণ দিয়ে দিয়েছে। তো গোল্ড সলের কণাগুলি আকার বৃদ্ধির সাথে সাথে গোল্ড সলের বর্ণ লাল থেকে নীল বর্ণে পরিবর্তিত হয়। আর এর কারণ হিসেবে বলেছে কোলয়েডীয় দ্রবণের বর্ণ কোলয়েড কণা দ্বারা বিচ্ছুরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তো দেখো এখানে বিবৃতি অর্থাৎ অ্যাজারেশন এবং কারণ আর উভয়ই সত্য, এবং কারণটি হবে বিবৃতির সঠিক ব্যাখ্যা। এবার দেখো 37 নম্বরে কি বলেছে, MCQ 373 কেলভিন উষ্ণতায়, তাহলে আনসার এ। 373 কেলভিন উষ্ণতায় গ্লুকোজের একটি লঘু জলীয় দ্রবণের বাষ্পচাপ 750 mmHg গ্লুকোজের মূল ভগ্নাংশ হবে। তাহলে গ্লুকোজের মূল ভগ্নাংশ কি হবে, দেখো মূল ভগ্নাংশ মানে আমরা কি জানি, মূল ভগ্নাংশ মানে আমরা জানি যে x2 সমান মূল ভগ্নাংশ। মূল ভগ্নাংশকে x2 দ্বারা ডিনোট করা হয় মূল ভগ্নাংশকে। তো এক্ষেত্রে মূল ভগ্নাংশ সমান P0 মাইনাস P বাই P0 সমান x2। এখানে P0 সমান বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, আর P সমান দ্রবণের বাষ্পচাপ। আর এখানে x2 মূল ভগ্নাংশ, তাহলে বোঝা গেল। তাহলে x2 মূল ভগ্নাংশ, এখানে P0 বিশুদ্ধ দ্রাবক, মানে এখানে বিশুদ্ধ দ্রাবক মানে কি জল। আর P দ্রবণের বাষ্পচাপ, এক্ষেত্রে সেটা কি গ্লুকোজের লঘু জলীয় দ্রবণ। তো দেখো P0 মানে দ্রবণের বাষ্পচাপ, জলের বাষ্পচাপ, এক্ষেত্রে কি হবে, প্রমাণ চাপ কত 760 mmHg না এক্ষেত্রে। আর P সমান দেওয়া আছে 750 mmHg। আর এখানে x2 সমান দ্রাবের মূল ভগ্নাংশ। এখানে দ্রাব সমান গ্লুকোজ, তো দেখো এখানে দ্রাব সমান গ্লুকোজ,
তাহলে p0 মাইনাস p বাই p0 সমান x2। মূল ভগ্নাংশ সমান কি হয়? মূল ভগ্নাংশ সমান হয় n2 বাই n1 প্লাস n2। এটাই মূল ভগ্নাংশ। তাহলে p0 760 মাইনাস 750 বাই 760 সমান x2 সমান 10 বাই 760 সমান 1/76। তো এটাই হলো আনসার, 1/76। দেখো একটা ইনফরমেশন বলে রাখি, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কিন্তু উষ্ণতা নিরপেক্ষ। তারপর দেখো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত একটা সূত্র দেখো, সূত্রগুলো কিন্তু মনে রাখা খুবই জরুরি। তো দেখো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত কিন্তু আরেকটা সূত্র রয়েছে, যেটা p0 মাইনাস p বাই p0 সমান w2 ইন্টু m1 বাই w1 ইন্টু m2, যেখানে w2 সমান হলো দ্রাব্যের ভর, m1 সমান দ্রাবকের আণব ভর, তারপর w1 সমান দ্রাবকের ভর, আর m2 সমান দ্রাবের আণবিক ভর। এটা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত একটা সূত্র। এরপর দেখো কোশ্চেন নম্বর 2 বলেছে, আলোকরশ্মি কলোয়েড দ্রবণের মধ্য দিয়ে প্রবেশ করানো হলে এটি কি হয়? কোনো আলোকরশ্মিকে কলোয়েড দ্রবণের মধ্য দিয়ে প্রবেশ করানো হলে সেটি বিচ্ছুরিত হয়। তাই এক্ষেত্রে উত্তর হবে বিচ্ছুরিত হয়, এবং একেই বলে টিন্ডাল প্রভাব। টিন্ডাল এফেক্ট, একেই বলে টিন্ডাল প্রভাব বা টিন্ডাল এফেক্ট, একেই টিন্ডাল এফেক্ট বলে। তো টিন্ডাল এফেক্টের সংজ্ঞাটাকে যদি আরো ভালোভাবে বলি, তাহলে অন্ধকার ঘরে কলোয়েডের মধ্য দিয়ে আলোকরশ্মি পাঠানো হলে কলোয়েড কণাগুলি দ্বারা আলোর বিচ্ছুরণের ফলে কলোয়েডের মধ্য দিয়ে আলোকরশ্মির গতিপথ দেখা যায়। আলোকরশ্মির গতিপথ দেখা যায়। এটি টিন্ডাল প্রভাব। আর এই টিন্ডাল প্রভাবের দ্বারাই কিন্তু ধূমকেতুর লেজ দেখা যায়। এরপর দেখো কোশ্চেন নম্বর 3 বলেছে, 0.05 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক উন্নয়নের জন্য 100 গ্রাম জলে
কত পরিমাণ দ্রাব্য যোগ করতে হবে, আর দ্রাবের আণবিক ভর দেওয়া আছে 200। তো দেখো স্ফুটনাঙ্কের উন্নয়ন, স্ফুটনাঙ্কের উন্নয়নকে কি দ্বারা প্রকাশ করা হয়? স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল টি বি। বি মানে বি সমান হচ্ছে বয়লিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক, তাই এটা হচ্ছে ডেল টি বি। তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ডেল টিবি সমান কে বি ইন্টু W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2, যেখানে W1 সমান দ্রাবকের ভর, এখানে W1 সমান দ্রাবকের ভর, আর W2 সমান দ্রাবের ভর, M2 সমান দ্রাবের আণব ভর। এখানে ডেল টি, তাহলে এখানে ডেল টিবি সমান তাহলে কি হবে? কেবি এখানে কত দেওয়া আছে? কেবি 0.5 ইন্টু W2 এখানে দেওয়া আছে, W2টা এখানে বের করতে হবে, ইন্টু 1000 বাই W1 কত দেওয়া আছে? 100 গ্রাম জল, ইন্টু M2 কত? 200। তো দেখো 0 0 এখানে কেটে গেল, 2 5 10, 5 20 100। তো এটা 0.5/20 ইন্টু W2 সমান ডেল টিবি কত দেওয়া আছে? ডেল টিবি সমান 0.05 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, আর কেবি সমান 0.5 দেওয়া আছে। তো ডেল টিবি সমান 0.05, তো W2 সমান 0. তো দেখো W2 সমান 0.05 ইন্টু 20 বাই 0.5, তাহলে 0.1 সমান 2 গ্রাম, W2 সমান 2 গ্রাম, তাহলে আনসার 2 গ্রাম। তো দেখো এটা স্ফুটনাঙ্কের উন্নয়ন ছিল। হিমাঙ্কের অবনমনের যে সূত্রটা রয়েছে, সেটা কি না ডেল টি এফ সমান কে এফ W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। তো দেখো এখানে একটা স্তম্ভ দেওয়া রয়েছে, স্তম্ভ এ আর স্তম্ভ বি মেলাতে হবে। তো এখানে বলেছে যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন স্ফুটনাঙ্কের এটা অবনমন নয়, স্ফুটনাঙ্কের উন্নয়ন হিমাঙ্কের অবনমন আর অভিস্রবণ চাপ। তো দেখো অভিস্রবণ চাপ আমরা জানি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ডেল পি বাই পি সমান x2, যেটা সেই P0 মাইনাস পি বাই P0 সমান x2, এটারই আরেকটা রূপ এটা। তো দেখো অভিস্রবণ চাপ পাই সমান CRT, যেখানে C সমান মুলার গাঢ়ত্ব, R সমান সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর T সমান টেম্পারেচার কিসে? ইন
টেম্পারেচার ইন কেলভিন, কেলভিনে তাপমাত্রা। তারপর দেখো স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল্টি এফ সমান, স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল্টি বি সমান কে বি W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। এই W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2 এই রাশিটিকে বলে মোলালিটি, যেটাকে স্মল m দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। কে এইটা তাহলে লিখতে পারি ডেল টিবি সমান কেবি ইন্টু এম। সুতরাং তাহলে এখানে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হবে 1 হবে ডি, তারপর স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে সি, হিমাঙ্কের অবনমন এটা হবে বি, আর অভিস্রবণ চাপ পাই সমান সি আর টি। সুতরাং 1এরটা ডি, 2এরটা সি, 1এরটা ডি, 2এরটা সি, 3 নম্বর হিমাঙ্কের অবনমন বি, আর 4 নম্বর ডি, আর 4 নম্বর এ। দেখো এখানে অপশানগুলো কিন্তু ভুল রয়েছে। এখানে 1এরটা হবে ডি, 2এরটা হবে স্ফুটনাঙ্কের উন্নয়ন সি, 3এরটা হবে এ, আর 4এরটা হবে 3এরটা হিমাঙ্কের অবনমন, 3এরটা হবে বি, আর 4এরটা হবে এ। এখানে বি আর ডিতে গন্ডগোল আছে, এইটা ঠিক হবে। তো দেখো এবার নেক্সট কোশ্চেন 5-এ কি বলেছে, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 0.5 মোলার LCl3 এর জলীয় দ্রবণে অভিস্রবণ চাপ বের করতে বলেছে। তো আমরা কি জানি, আমরা জানি পাই সমান সিআরটি, আমরা জানি পাই সমান সিআরটি। এখন পাই সমান যদি সিআরটি হয়, সিআরটি ইন্টু আই, এখানে আইটা কি, আইটা হচ্ছে ভ্যান্ড হফ গুণক, আইটা হচ্ছে এখানে ভ্যান্ড হফ গুণক। বিয়োজনের ক্ষেত্রে আলফা সমান i-1 বাই n-1। AlCl3 কেমনভাবে বিয়োজিত হবে, L + 3 + 3 Cl-, তাহলে আয়ন সংখ্যা সমান 4, 3টি L + 3, 3টি নয় 1টি L + 3 ও 3টি Cl- আয়ন। এখন আলফা তো দেওয়া আছে 0.8 সমান i-1 বাই n, কত n4, 4 - 1 সমান i-1 বাই 3 সমান i-1 সমান 2.4, i-1 সমান 2.4। i-1 সমান 2.4, তাহলে i সমান 3.4, i সমান 3.4। তাহলে পাই সমান ICRT, i সমান 3.4 ইন্টু c 0.5, c 0.5 ইন্টু হচ্ছে টি আর আর, তাহলে কি হবে এখানে 1.78t, 1.78t। তাহলে এখানে উত্তর হবে এ 1.78t। তারপর দেখো কোশ্চেন 6 কি বলেছে, AgI থেকে I- সলের তঞ্চনে সর্বাধিক কার্যকরী
কোনটি? দেখো আই মাইনাস, এক্ষেত্রে এই নেগেটিভ সলের তঞ্চনে সর্বাধিক কার্যকরী হবে সব থেকে বেশি ধনাত্মক আধানগ্রস্ত আয়ন। তো এক্ষেত্রে Na NO3 এটা জলীয় দ্রবণে বিয়োজিত হবে Na+NO3-। Na2SO4 জলীয় দ্রবণে বিয়োজিত হবে 2Na+ +SO4 2-। তারপর CaNO3 এর হোল 2 জলীয় দ্রবণে বিয়োজিত হবে Ca+2 2NO3-। তারপর Al2SO4 এর হোল 3 বিয়োজিত হবে 2Al+3 3SO4 2-। তো এখানে সব থেকে বেশি পজিটিভ আয়ন কোনটা? সব থেকে বেশি যেটা ধনাত্মক আধানগ্রস্ত আয়ন হবে ধনাত্মক আধান। এক্ষেত্রে ধনাত্মক আধান যত বাড়বে তত তঞ্চন ক্ষমতা বেশি হবে। তো তাই যেহেতু এখানে Al+3 আয়নের আধান সব থেকে বেশি, তাই এর তঞ্চন ক্ষমতা সব থেকে বেশি। তো দেখো কোশ্চেন 6-এর আনসার হবে ডি, Al2SO4 এর হোল। তো দেখো কোশ্চেন নাম্বার 7-এ বিবৃতি এ এবং বিবৃতি বি দেওয়া আছে। তো বিবৃতি এতে বলেছে জলে NaCl মানে সোডিয়াম ক্লোরাইড যোগ করলে দ্রবণের হিমাঙ্কের অবনমন হয়। আর বিবৃতি বি বলেছে বাষ্পচাপের অবনমনের জন্য দ্রবণের হিমাঙ্কের অবনমন হয়। তো দেখো জলে NaCl যোগ করলে NaCl ভাঙবে কীভাবে? জলে NaCl যোগ করলে NaCl ভাঙবে Na+ আর Cl- এই দুটো আয়নে ভাঙবে। তো আয়ন সংখ্যা বাড়লে আমরা জানি হিমাঙ্কের অবনমন একটা সংখ্যাগত ধর্ম, অর্থাৎ আয়ন সংখ্যা যত বাড়বে সেই সংখ্যাগত ধর্ম তত বাড়বে। তাই যেহেতু এক্ষেত্রে আয়ন সংখ্যা বেড়ে যাচ্ছে তাই দ্রবণের হিমাঙ্কের অবনমনও বেড়ে যাবে। তাই জলে NaCl যোগ করলে হিমাঙ্কের অবনমন হয়। আর বিবৃতি বিতে বলেছে বাষ্পচাপের অবনমনের জন্য দ্রবণের হিমাঙ্কের অবনমন হয়। হ্যাঁ, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের জন্যই তো দ্রবণের হিমাঙ্কের অবনমন হয়। তো তাই এক্ষেত্রে আনসার হবে এ ও বি উভয়ই সঠিক এবং বি হলো এর সঠিক ব্যাখ্যা। তাই এক্ষেত্রে হবে এ উত্তর। তারপর দেখো কোশ্চেন 8-এ বলেছে যৌগ বা আয়রন সায়ানাইডের দ্বারা গঠিত যৌগ 100% বিয়োজিত হয়ে 1 মোলাল দ্রবণে হয়, তাহলে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন 2.08 কেলভিন এবং কেবি দেওয়া আছে 0.5
52 কেলভিন কেজি মোল ইনভার্স। তাহলে যৌগটা কি হবে? তো দেখো, আমরা জানি স্ফুটনাঙ্কের উন্নয়ন। তো আমরা জানি স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল টিবি হলে বি ফর বয়লিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক, ডেল টিবি হলে ডেল টিবি সমান কেবি ইন্টু আই ইন্টু W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2 বাই W1 ইন্টু M2। এখানে আই সমান ভ্যান হফ গুণক, এখানে আই সমান ভ্যান হফ গুণক এবং W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2 এটা সমান মোলালিটি সমান স্মল m। তো ডেল টিবি সমান 2.08 কেলভিন, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। কেবি সমান 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স। তো দেখো, আর মোলালিটি দেওয়া আছে 1 মোলাল। তো ডেল টিবি সমান কেবি ইন্টু আই ইন্টু এম। তাহলে আই সমান ডেল টিবি বাই কেবি ইন্টু এম সমান ডেল টিবি দেওয়া আছে 2.08 বাই কেবি দেওয়া আছে 0.52 ইন্টু মোলালিটি 1। তাহলে এখানে আনসার হচ্ছে 4। এখানে আনসার 4। এই দশমিক উঠে হবে এবং 52 4 208। তো আই এক্ষেত্রে 4। সুতরাং আয়ন সংখ্যা সমান 4। তো দেখো, এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে এর মধ্যে এইটা দ্রবণে বিয়োজিত কি করে হবে? তোমরা হয়তো এই চিহ্নটার সাথে পরিচিত নয়। তো এই যে থার্ড ব্র্যাকেটের ভেতরে যেই অংশটা লেখা রয়েছে এটা কিন্তু কখনোই জলীয় দ্রবণে বিয়োজিত হবে না। তোমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা জটিল যৌগ চ্যাপ্টারে এই বিষয়ে পড়বে। এখন শুধু এইটুকু জেনে রাখো যে এই থার্ড ব্র্যাকেটের ভেতরে যেই অংশটা রয়েছে এটা কোনোদিনও জলীয় দ্রবণে বিয়োজিত হবে না। বাইরে যে আয়নটা রয়েছে এটাই জলীয় দ্রবণে বিয়োজিত হবে। তো এটা বিয়োজিত হবে 3K+। আর এই থার্ড ব্র্যাকেটের ভেতরে যেই অংশটা রয়েছে এটা অ্যানায়ন হিসেবে বিয়োজিত হবে। তো এখানে 3টা K+ আয়ন এবং এখানে এটা পুরোটা একটা অ্যানায়ন। তো এখানে টোটাল আয়ন সংখ্যা কত? 4। এখানে কত আয়ন সংখ্যা? এখানে 4টা K+ আয়ন এবং একটা অ্যানায়ন। তো এখানে টোটাল আয়ন সংখ্যা 5। আর এগুলো তো বিয়োজিত হবে না। তো তাহলে এক্ষেত্রে আমাদের আয়ন সংখ্যা 4। এখানে n সমান 4 বেরাচ্ছে, তার মানে এক্ষেত্রে আনসার হবে A। তো দেখো, এবার তোমাদের 50 নম্বর পেজে যে কোশ্চেনটা রয়েছে, নিম্নোক্ত জলীয় দ্রবণগুলির মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সর্বোচ্চ? তো দেখো, আমরা জানি স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট, এই স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল টিবি সমান কেবি ইন্টু আই ইন্টু এম, যেখানে এম সমান মোলালিটি। মোলালিটি মানে হলো 1 কেজি দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকে সেটাই হলো মোলালিটি। তো আই সমান ভ্যান হফ
গুণক। তো দেখো এক্ষেত্রে প্রত্যেকটা দ্রবণী 1 মোলার করে রয়েছে, প্রত্যেকটা দ্রবণী 1 মোলার করে রয়েছে। তো এখানে NaOH জলীয় দ্রবণে কিভাবে বিশ্লেষিত হবে? Na প্লাস আর OH মাইনাস। NaCl কিভাবে বিয়োজিত হবে? NaCl Na প্লাস প্লাস Cl মাইনাস। এরপর NaNO3 বিয়োজিত হবে NH4 প্লাস প্লাস NO3 মাইনাস এবং Na2SO4 কি হবে? বিয়োজিত হবে 2Na প্লাস প্লাস SO4 2 মাইনাস। তো দেখো স্ফুটনাঙ্কের উন্নয়ন ΔTB এটা কিসের ওপর নির্ভর করে? এটা কিন্তু গাঢ়ত্বের ওপর নির্ভর করে এবং আয়ন সংখ্যার ওপর। এক্ষেত্রে গাঢ়ত্ব যেহেতু একই আছে প্রতি ক্ষেত্রে 1 মোলার, তাই এটা কিন্তু এই ভ্যান ডের ফ্যাক্টর আয়ের ওপর নির্ভর করবে। তো এক্ষেত্রে যেহেতু আয়ন সংখ্যা 2, তাই এক্ষেত্রে ভ্যান ডের ফ্যাক্টরও হবে 2, I সমান 2। এই যে একটা Na প্লাস আয়ন এবং একটা OH মাইনাস আয়ন, তাই আয়ন সংখ্যা 2, তাই ভ্যান ডের ফ্যাক্টরের মানও হবে 2। এক্ষেত্রে I সমান 2, একটা Na প্লাস আয়ন, একটা Cl মাইনাস আয়ন। দেখো এক্ষেত্রেও আয়ন সংখ্যা 2, একটা NH4 প্লাস আয়ন আর একটা NO3 মাইনাস আয়ন। তবে এক্ষেত্রে দেখো আয়ন সংখ্যা, তাই এক্ষেত্রে ভ্যান ডের ফ্যাক্টরও হবে 2, আর এক্ষেত্রে আয়ন সংখ্যা দুটো Na প্লাস আয়ন এবং একটা SO4 2 মাইনাস আয়ন, তাই এক্ষেত্রে আয়ন সংখ্যা 3, তাই ভ্যান ডের ফ্যাক্টরও হবে 3। তো যেহেতু স্ফুটনাঙ্কের উন্নয়ন ভ্যান ডের ফ্যাক্টরের সাথে সমানুপাতিক, তাই এক্ষেত্রে Na2SO4-এরই ভ্যান ডের ফ্যাক্টর সব থেকে বেশি, তাই Na2SO4-এর স্ফুটনাঙ্ক সর্বোচ্চ হবে, কারণ ভ্যান ডের ফ্যাক্টর যত বেশি হবে স্ফুটনাঙ্কের উন্নয়ন অর্থাৎ স্ফুটনাঙ্ক তত বেশি বাড়বে, তাই এক্ষেত্রে Na2SO4 আনসার, তাই এক্ষেত্রে ডি আনসার। তো দেখো এরপর পরের কোশ্চেনটাতে কি বলেছে? 90 গ্রাম জলে 18 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করা হলো। 90 গ্রাম জলে 18 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করা হলো। দ্রবণের আপেক্ষিক বাষ্পচাপের অবনমন কি হবে? দ্রবণের আপেক্ষিক বাষ্পচাপের অবনমন। আপেক্ষিক বাষ্পচাপের অবনমন আপেক্ষিক বাষ্পচাপের অবনমন আপেক্ষিক বাষ্পচাপের অবনমন আপেক্ষিক বাষ্পচাপের অবনমনের সূত্র কি হয়? আপেক্ষিক বাষ্পচাপের অবনমন P0 মাইনাস P/P0 সমান x2 সমান মূল ভগ্নাংশ। এই x2 সমান দ্রাব্যের মূল ভগ্নাংশ। তো দেখো দ্রাব্যের মূল ভগ্নাংশ, তাহলে মূল ভগ্নাংশ সমান আমরা কি জানি? মূল ভগ্নাংশ সমান আমরা জানি মূল ভগ্নাংশ সমান আমরা জানি মূল ভগ্নাংশ সমান জানি তাহলে দ্রাব্যের মোল বাই মোট মোল। যদি দ্রাবের মোল সংখ্যাকে আমরা N2 ধরি এবং দ্রাবের মোল সংখ্যা দ্রাবকের মোল সংখ্যাকে N1 ধরি, তাহলে N1 প্লাস N2। এখন মোল সংখ্যা সমান কি জানি আমরা? N সমান W/M। মোল সমান প্রদত্ত ভর বাই আণব ভর, তাই এক্ষেত্রে W2/M2
বাই W1 বাই M1 প্লাস W2 বাই M2। এক্ষেত্রে W1 সমান দ্রাবকের ভর, এক্ষেত্রে দ্রাবককে জল 90 গ্রাম। W2 সমান দ্রাবের ভর, দ্রাবকে গ্লুকোজ, এটা 18 গ্রাম। M1 সমান জলের আণব ভর, তো জলের সংকেত কি H2O এর আণব ভর, H2 এর আণব ভর, তো হাইড্রোজেনের 2 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর 16 সমান 18 গ্রাম পার মোল। আর M2 সমান গ্লুকোজের সংকেত C6H12O6 সমান কার্বনের কত, তো দেখো কার্বনের কিন্তু পারমাণবিক ভর 12 এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 এবং অক্সিজেনের কিন্তু পারমাণবিক ভর 16। তো এই পারমাণবিক ভরগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে 12 6 72 প্লাস 12 আর 16 6 96, তো দেখবে এটা হবে 180। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে হবে 18 বাই 180 বাই 90 বাই 18 প্লাস 18 বাই 180, তো এখানে হবে 1/10 ইন্টু 10 এর 51 সমান 10 10 কেটে হবে 1/51, এটাই কিন্তু আনসার। 1/51 মানে 1/51 সমান 0.02, তো এক্ষেত্রে কিন্তু ডি আনসার হবে তোমাদের। তো দেখো কোশ্চেন নম্বর 3তে বলেছে নিচের কোনটি সংখ্যাগত ধর্ম নয়। তো সংখ্যাগত ধর্ম কোনগুলো আমরা জানি যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, হিমাঙ্কের অবনমন, তারপর এই অভিস্রবণ চাপ এবং স্ফুটনাঙ্কের উন্নয়ন, এগুলো হলো সব সংখ্যাগত ধর্ম। তাই এক্ষেত্রে সংখ্যাগত ধর্ম কোনটা হবে না, সেটা হলো হিমাঙ্ক কিন্তু সংখ্যাগত ধর্ম নয়। হিমাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলো কিন্তু সংখ্যাগত ধর্ম নয়, এদের যে পরিবর্তন এগুলো কিন্তু সংখ্যাগত ধর্ম। তো দেখো তারপর কোশ্চেন নম্বর 4-এ কি বলেছে, FeOH এর হোল 3 অর্থাৎ ফেরিক হাইড্রোক্সাইড সলের তঞ্চনে কোনটি সর্বাধিক কার্যকরী। তো দেখো FeOH এর হোল 3 এটা কি, এটা হলো ফেরিক হাইড্রোক্সাইড। তো দেখো এক্ষেত্রে Fe+3 আয়নের তঞ্চনকারী আয়ন কোনটা হবে, তাহলে এক্ষেত্রে ঋণাত্মক আধান যত বেশি হবে তার তঞ্চন ক্ষমতাও তত বেশি হবে। তো এখানে SO4 2- আয়নের ঋণাত্মক আধান কত, 2, এক্ষেত্রে আর এই Al+3 তো সম্ভব নয় কারণ Al+3 ধনাত্মক আধান রয়েছে। তো এক্ষেত্রে PO4 3- আয়ন, এক্ষেত্রে ঋণাত্মক আধানের মান সব থেকে বেশি 3-, তো এক্ষেত্রে সর্বাধিক কার্যকরী হবে PO4 3-, সি আনসার। এরপর দেখো কোশ্চেন নম্বর 5-এ কি বলেছে, টিন্ডাল প্রভাব প্রদর্শন করে 1 গ্লুকোজের জলীয় দ্রবণ, 2 স্টার্চের দ্রবণ, 3 NaCl দ্রবণ, আর 4 বলেছে ইউরিয়া দ্রবণ। তো এক্ষেত্রে টিন্ডাল প্রভাব প্রদর্শন করে স্টার্চের দ্রবণ, তাই এক্ষেত্রে আনসার হবে স্টার্চের দ্রবণ। কোন কোন দ্রবণ টিন্ডাল প্রভাব প্রদর্শন করে এবং কোনগুলো করে না, এগুলো কিন্তু সব মুখস্থ রাখতে হবে। তারপর কোশ্চেন 6 দেখো কি বলেছে, সংরক্ষক কোলয়েড হলো কোনটা, সংরক্ষক কোলয়েড, এখানে সংরক্ষক কোলয়েড কোনটা সেটা বলতে হবে। তো দেখো সংরক্ষক কোলয়েড কোনটা হবে, দ্রাবক আকর্ষী, 1 নম্বরে বলেছে দ্রাবক আকর্ষী, না 2 নম্বরে বলেছে দ্রাবক বিকর্ষীয় হতে পারে, দ্রাবক আকর্ষীয় হতে পারে, সরি এটা বিকর্ষী হবে, এটা লেখা ভুল হয়েছে, এটা বিকর্ষী। দ্রাবক আকর্ষী নাকি দ্রাবক বিকর্ষী নাকি আদর্শ দ্রবণ নাকি অনাদর্শ দ্রবণ। তো সংরক্ষক কোলয়েড কেমন, সংরক্ষক কোলয়েড হলো দ্রাবক
আকর্ষী কোলয়েড। সংরক্ষক কোলয়েড হলো দ্রাবক আকর্ষী কোলয়েড। তাই এক্ষেত্রে উত্তর হবে দ্রাবক আকর্ষী। তো দেখো কোশ্চেন নম্বর 7-এ কি বলেছে, সোডা ওয়াটার কি ধরনের কোলয়েড সিস্টেম। সোডা ওয়াটার কি ধরনের কোলয়েড সিস্টেম। তো দেখো সোডা ওয়াটার কিন্তু ফোম, সোডা ওয়াটার কিন্তু কঠিন ফোম, সোডা ওয়াটার কিন্তু কঠিন ফোম। তাই সোডা ওয়াটার কি ধরনের তরল সিস্টেম, ফোম। এরপর দেখো কোশ্চেন 8-এ কি বলেছে, দ্রাবক আকর্ষী কোলয়েড হলো, দ্রাবক আকর্ষী কোলয়েড কিন্তু জিলেটিন। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, দ্রাবক আকর্ষী কোলয়েড কিন্তু জিলেটিন। আর গোল্ড সল, সিলভার সল, এই বাকিগুলো এগুলো কিন্তু দ্রাবক বিকর্ষী কোলয়েড, এগুলো কিন্তু দ্রাবক বিকর্ষী কোলয়েড। এরপর দেখো এমসিকিউ এ কি বলেছে, জলীয় দ্রবণে ইথানলের মোল ভগ্নাংশ হলে ওই দ্রবণের মোলালিটি হবে। তো দেখো এখানে বোধহয় এটা টাইপিং মিস্টেক হয়েছে, এখানে কিন্তু লেখা নেই ঠিক সংখ্যাটা কত। তবে তোমাদের বলে রাখি, মোলালিটি মানে কি বোঝায়, মোলালিটি বলতে কি বোঝায়, মোলালিটি মানে 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকে, 1 কেজি দ্রাবকে যত মোল, 1 কেজি দ্রাবকে যত মোল, 1 কেজি দ্রাবকে যত মোল পরিমাণ, যত মোল পরিমাণ দ্রবীভূত থাকে, দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলালিটি বলে, তাকে ওই দ্রবণের মোলালিটি বলে, মোলালিটি বলে। মোলালিটিকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়, একে আমরা স্মল এম দ্বারা লিখি। দেখো স্মল এম দ্বারা কিন্তু মোলালিটি লেখা হয়, মোলালিটি লেখা হয়, এবং ক্যাপিটাল এম দ্বারা কিন্তু মোলারিটি লেখা হয়, মোলারিটি। মোলালিটি এবং মোলারিটি কিন্তু আলাদা, ক্যাপিটাল এম দ্বারা মোলারিটি লেখা হয় আর স্মল এম দ্বারা মোলালিটি লেখা হয়। তো দেখো এক্ষেত্রে তাহলে মোলালিটিকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়। এখন মোলালিটি মোল ভগ্নাংশ আর মোলালিটি, এদের দুজনের মধ্যে একটা রিলেশন রয়েছে। তো দেখো মোলালিটি এবং মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক, মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক, মোলালিটি সমান 1000 ইন্টু x2 বাই m1x1। তো দেখো এখানে স্মল এম মোলালিটি, এটা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে x2টা কি, x2 সমান হলো দ্রাব্যের মূল ভগ্নাংশ, দ্রাব্যের মূল ভগ্নাংশ, দ্রাব্যের মূল ভগ্নাংশ। আর এখানে m1টা কি, m1টা এখানে দ্রাবকের আণবিক ভর, দ্রাবকের আণবিক ভর। আর x1টা কি, এখানে x1 হলো, এখানে x1, এখানে x1, এখানে x1 কি, এখানে x1 সমান দ্রাবকের মূল ভগ্নাংশ। তো দেখো যখনই এরকম কোশ্চেনে মূল ভগ্নাংশ দেওয়া থাকবে, মোলালিটি জানতে চাইবে, বা মোলালিটি হয়তো দেওয়া রয়েছে, মূল ভগ্নাংশ জানতে চেয়েছে, তখনই কিন্তু এই সূত্রটা বসালে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হলো একটা শর্টকাট। এরপর তোমরা যখন জেই, নিট এইসব কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান করবে, তখন কিন্তু এরকম অনেক শর্টকাট সূত্র তোমাদের মনে রাখতে হবে। তো দেখো এরপর বিবৃতি দেওয়া রয়েছে, আর কোনটা সঠিক বিবৃতি সেটা জানতে চেয়েছে।
তো দেখো প্রথম বিবৃতি, আপেক্ষিক বাষ্পচাপ অবনমন রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার তাপমাত্রার ওপর নির্ভরশীল নয়, এটা প্রথম বিবৃতি। দ্বিতীয় বিবৃতিতে বলেছে অভিস্রবণ চাপ দ্রব্যের প্রকৃতির ওপর নির্ভর করে না। তৃতীয় বিবৃতিতে বলেছে স্ফুটনাঙ্কের উন্নয়ন দ্রাবকটির প্রকৃতির ওপর নির্ভরশীল নয়। আর চতুর্থ বলেছে হিমাঙ্কের অবনমন দ্রাবের মোলার গাঢ়ত্বের সাথে সমানুপাতিক। তো দেখো এক্ষেত্রে সঠিক বিবৃতি কোনটা হবে? প্রথম থেকেই দেখি, আপেক্ষিক বাষ্পচাপ অবনমন তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। দেখো আমরা কি জানি, আপেক্ষিক বাষ্পচাপ অবনমন মানে আপেক্ষিক বাষ্পচাপ অবনমন মানে কি P0 মাইনাস P/P0 সমান W2 ইন্টু M1/W1 ইন্টু M2। আর এটা সমান আমরা আরেকটা কি জানি, এটা সমান আমরা আরেকটা জানি যে P0 মাইনাস P/P0 সমান x2 সমান দ্রাব্যের মোল ভগ্নাংশ। তো দেখো মোল ভগ্নাংশ কি? মোল ভগ্নাংশ মানে কি হয়? মোল ভগ্নাংশ যদি দ্রাব্যের মোল ভগ্নাংশ সমান লিখি তাহলে কি হবে? দ্রাব্যের মোল বাই দ্রবণের মোট মোল তাহলে N2/N1 প্লাস N2। তো দেখো মোল সংখ্যা কি উষ্ণতার উপর নির্ভর করে? নিশ্চয় না। তাই মোল ভগ্নাংশ x2 এটাও কিন্তু উষ্ণতার উপর নির্ভর করবে না। তো যেহেতু বাষ্পচাপের আপেক্ষিক অবনমন মোল ভগ্নাংশের সহিত সমান, এই যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাব্যের মোল ভগ্নাংশের সাথে সমান, তাই এক্ষেত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনও কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। যেহেতু মূল ভগ্নাংশ তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, তাই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। তাই এই এর বিবৃতিটি হবে সঠিক বিবৃতি। তবে বাকিগুলো দেখি। অভিস্রবণ চাপ দ্রব্যের প্রকৃতির ওপর নির্ভর করে না। অভিস্রবণ চাপ তো দ্রব্যের প্রকৃতির ওপর নির্ভর করে। আর স্ফুটনাঙ্কের উন্নয়ন, তাই এটা ভুল বিবৃতি। তারপর স্ফুটনাঙ্কের উন্নয়ন দ্রাবকটির প্রকৃতির ওপর নির্ভরশীল নয়। স্ফুটনাঙ্কের উন্নয়ন অবশ্যই দ্রাবকের প্রকৃতির ওপর নির্ভরশীল, তাই এটাও ভুল বিবৃতি। এরপর বলেছে হিমাঙ্কের অবনমন দ্রাবের মোলার গাঢ়ত্বের সাথে সমানুপাতিক। হিমাঙ্কের অবনমন কি দ্রাবের মোলার গাঢ়ত্বের সাথে সমানুপাতিক নাকি মোলাল গাঢ়ত্বের সাথে সমানুপাতিক? দেখো হিমাঙ্কের অবনমন মানে কি হয়? হিমাঙ্কের অবনমন মানে হয় হিমাঙ্ক মানে কি ফ্রিজিং পয়েন্ট। ফ্রিজিং পয়েন্ট মানে হিমাঙ্ক। তাহলে ডেল টি এফ এটা হচ্ছে হিমাঙ্কের অবনমন। এটা সমান কি হয়? KF ইন্টু I ইন্টু মোলালিটি হয় না? যেখানে মোলালিটি সমান কি W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। তাহলে এখানে ডেল টি এফ মানে হিমাঙ্কের অবনমনটা কিসের সাথে সমানুপাতিক হচ্ছে? মোলাল গাঢ়ত্বের সাথে না। আর এখানে ডি এর অপশানে বলেছে মোলার গাঢ়ত্বের সাথে সমানুপাতিক, তার মানে এটা ভুল। তাই এর উত্তরটাই ঠিক, তাই এর অপশানটাই ঠিক। তো দেখো এরপর কি বলেছে কোশ্চেন নম্বর 3-তে, প্রদত্ত জলীয় দ্রবণগুলির স্ফুটনাঙ্কের সঠিক ক্রম। তো দেখো স্ফুটনাঙ্কের উন্নয়ন কি হয়? ডেল টি বি ফর বয়লিং পয়েন্ট সমান হয় KB ইন্টু W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2 ইন্টু আইটা কি ভ্যান হফ গুণক
বা সমান লেখা যায় আই ইন্টু কেবি ইন্টু মোলালিটি। মোলালিটি এটাই আমরা এতক্ষণ ধরে দেখে এসেছি। এই সূত্রগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো তারপর দেখো তাহলে মোলালিটি, তো এক্ষেত্রে গাঢ়ত্ব তো সবার একই রয়েছে, সবারই এক নর্মাল। তো গাঢ়ত্বের জন্য নিশ্চয়ই এদের স্ফুটনাঙ্কের কোনো পরিবর্তন হবে না, কারণ সবের ক্ষেত্রে এক নর্মাল গাঢ়ত্ব রয়েছে। তাহলে কিসের জন্য হতে পারে? তাহলে আই আর কেবি তো একটা কনস্ট্যান্ট, এটা ধ্রুবক, মোলাল উন্নয়ন ধ্রুবক, যাকে কি বলে? একে বলে স্ফুটনাঙ্কের মোলাল, একে বলে স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন ধ্রুবক। এটা তো একটা কনস্ট্যান্ট। তো তাহলে কিসের জন্য আলাদা আলাদা হবে? নিশ্চয়ই আই আলাদা আলাদা হবে, তাই এদের স্ফুটনাঙ্কগুলো সব আলাদা আলাদা হবে। তো দেখো প্রথমে বলেছে এক নর্মাল KNO3। তো এক নর্মাল KNO3, যদি KNO3 জলীয় দ্রবণে বিয়োজিত হয় তাহলে দুটো আয়ন উৎপন্ন করবে, K+ এবং NO3-। তো এখানে আয়ন সংখ্যা কত হলো? 2, তাহলে ভ্যান ডের গুণকও হবে 2। দেখো এরপর বলেছে এক নর্মাল NaCl। তো দেখো এক্ষেত্রে NaClটা জলীয় দ্রবণে কীভাবে বিয়োজিত হবে? Na+ + Cl-। তো এই ক্ষেত্রেও আয়ন সংখ্যা কত হলো? 2, ভ্যান ডের গুণক হবে 2। তো দেখো আরও এখানে বলেছে এক নর্মাল CH3COOH। এটা কিন্তু একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেটা কেমন ভাঙবে? CH3COO- +H+, এটা একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো এক্ষেত্রে আয়ন সংখ্যা 2 এবং ভ্যান ডের গুণকও হবে 2। এরপর দেখো সুক্রোজ। এই সুক্রোজ কিন্তু একটা অবিজারক শর্করা। যাই হোক, এটি কিন্তু জলীয় দ্রবণে বিয়োজিত হয় না। তাই আই যার যত বেশি হবে তার স্ফুটনাঙ্কের উন্নয়ন তত বেশি হবে। তো এক্ষেত্রে কিন্তু প্রথম তিনটে যৌগের ক্ষেত্রেই কিন্তু আয়ের মান 2। তো এক্ষেত্রে প্রথম তিনটে যৌগের স্ফুটনাঙ্ক একই হবে, এবং সবার শেষে সব থেকে কম স্ফুটনাঙ্ক কার হবে? সুক্রোজের। তাই এক্ষেত্রে ডি এর আনসারটা সঠিক। তো দেখো কোশ্চেন নম্বর 4-এ বলেছে টিন্ডাল প্রভাব প্রদর্শন করে। তাহলে টিন্ডাল প্রভাব প্রদর্শন করে কে? না স্টার্চের দ্রবণ টিন্ডাল প্রভাব প্রদর্শন করে। এরপর কোশ্চেন 5-এ বলেছে ঝামা পাথর যেটির উদাহরণ তা হলো। তো ঝামা পাথর কিসের উদাহরণ? ঝামা পাথর হলো ফোমের উদাহরণ, কারণ ঝামা পাথর হলো একটা কঠিন ফোম। তারপর দেখো বলেছে স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবকের একক। তো স্ফুটনাঙ্কের উন্নয়ন ΔTP সমান আমরা জানি কেবি ইন্টু আই ইন্টু এম। এখানে হলো মোলালিটি, আই সমান হচ্ছে ভ্যান ডের গুণক, এর কিন্তু কোনো একক নেই। তাহলে এখান থেকে বলতে পারি কেবি সমান ΔTP/m। এখন ΔTP মানে কি? স্ফুটনাঙ্ক উন্নয়ন, এর একক কি? কেলভিন। আর মোলালিটির একক কি? মোল পার কেজি যদি হয় তাহলে মোল পার কেজিটা ওপর উঠলে মোল ইনভার্স কেজি, তাহলে কেলভিন কেজি মোল ইনভার্স হলো স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবকের একক। এরপর দেখো বলেছে 0.01 মোলার গ্লুকোজ দ্রবণের তুলনায় 0.01 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইড দ্রবণের হিমাঙ্ক অবনমনের মান। তো দেখো হিমাঙ্ক ΔTF সমান আমরা জানি KF ইন্টু আই ইন্টু মোলালিটি। তো দেখো এখানে সবই তো 0.01 মোলার দ্রবণ। তো এক্ষেত্রে গাঢ়ত্ব সবার সেম রয়েছে,
গ্লুকোজের এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 দুজনের গাঢ়ত্বই একই রয়েছে। তো এক্ষেত্রে তাহলে এর জন্য এদের মধ্যে হিমাঙ্কের কোনো পার্থক্য হবে না। তো তাহলে ΔTF বলা যায় প্রপোর্শনাল টু I, কারণ KF তো স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, এটা তো একটা ধ্রুবক, দুজনের জন্যই একই। তো তাহলে ΔTF প্রপোর্শনাল টু I লেখা যায়। এখন দেখো গ্লুকোজ, গ্লুকোজ কি C6H12O6, এটা তো গ্লুকোজ। তো গ্লুকোজ কিন্তু জলীয় দ্রবণে বিয়োজিত হয় না, এটা কিন্তু আয়নে ভাঙে না। তো এর ক্ষেত্রে কিন্তু আয়ন সংখ্যা N সমান 1, তাই ভ্যান ডের গুণক I সমান 1। তো দেখো MgCl2 এর ক্ষেত্রে কি হয়, MgCl2 এর ক্ষেত্রে এটা কিন্তু আয়নে বিয়োজিত হয়ে Mg+2+2Cl-, অর্থাৎ একটি Mg+2 আয়ন আর দুটি Cl- আয়ন, তো মোট আয়ন সংখ্যা 3, তাই এক্ষেত্রে ভ্যান ডের গুণক সমান 3। যেহেতু ΔTF প্রপোর্শনাল টু I, তাই যেহেতু এখানে আয়ের মান 3, তাই হিমাঙ্কের অবনমন, তাই MgCl2 দ্রবণের হিমাঙ্কের অবনমন কিন্তু প্রায় 3 গুণ হবে, প্রায় 3 গুণ। এরপর দেখো বলেছে তরল জলগুলির মধ্যে কার ক্ষেত্রে ΔH মিক্স লেস দ্যান 0। ΔH মিক্স মানে মিশ্রণের তাপের পরিবর্তন। ΔH মিক্স মানে কি, মিশ্রণের তাপের পরিবর্তন, মিশ্রণের তাপের পরিবর্তন। তো দেখো মিশ্রণের তাপের পরিবর্তন, মিশ্রণ মানে কোন মিশ্রণ, এই যেমন 1 নম্বরে বলেছে বেনজিন ও টলুইনের মিশ্রণ, 2 নম্বরে বলেছে CH3COCH3 এবং CHCl3 এর মিশ্রণ। CH3COCH3 মানে অ্যাসিটোন, এগুলো তোমরা অর্গানিকে পড়বে, অ্যাসিটোন। এবং CHCl3 মানে ক্লোরোফর্ম, তাহলে অ্যাসিটোন আর ক্লোরোফর্মের মিশ্রণ। আর সি এর অপশানে বলেছে অ্যাসিটোন আর CH2 মানে কার্বন ডাইসালফাইড, এটা কিন্তু একটা অজৈব দ্রাবক, তাহলে এই দুজনের মিশ্রণ। আর ডি এ বলেছে ইথানল এবং H2 মানে জলের মিশ্রণ। বলেছে এদের মধ্যে কার ক্ষেত্রে ΔH মিক্স লেস দ্যান 0। এখন ΔH মিক্স লেস দ্যান 0 কোন দ্রবণের ক্ষেত্রে হয়, আমরা জানি ΔH মিক্স ঋণাত্মক হয় ঋণাত্মক বিচ্যুতি বিশিষ্ট দ্রবণের ক্ষেত্রে। রাউল্টের ঋণাত্মক বিচ্যুতি বিশিষ্ট দ্রবণের ক্ষেত্রে, রাউল্টের ঋণাত্মক বিচ্যুতি বিশিষ্ট দ্রবণের ক্ষেত্রে। তো এখানে তাহলে কোনটা ঋণাত্মক বিচ্যুতি দেখায়, বেনজিন ও টলুইন কিন্তু আদর্শ দ্রবণ, বেনজিন, আর ঋণাত্মক বিচ্যুতি দেখাতে গেলে কিন্তু অনাদর্শ দ্রবণ হতে হবে। তো অ্যাসিটোন আর ক্লোরোফর্ম এটাই কিন্তু ঋণাত্মক বিচ্যুতি দেখায়, ঋণাত্মক বিচ্যুতি দেখায়, তাই এক্ষেত্রে উত্তর হবে বি। আর অ্যাসিটোন আর কার্বন ডাইসালফাইড এটা কিন্তু ধনাত্মক বিচ্যুতি দেখায়, আর এটাও কিন্তু ধনাত্মক বিচ্যুতি দেখায়, এটা কিন্তু ধনাত্মক বিচ্যুতি, আর এটাও ধনাত্মক বিচ্যুতি দেখায়। তারপর দেখো MCQ কি বলেছে, কোনটি তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় না, কোনটি তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় না। দেখো মোলালিটি মানে কি, মোলালিটি মানে 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে, যত মোল দ্রাব দ্রবীভূত থাকে। আর মোলারিটি মানে কি, মোলারিটি মানে 1 লিটার দ্রবণে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে, 1 লিটার দ্রবণে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে, নর্মালিটি মানে কি, 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকে, গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকে।
আর ফর্মালিটি মানে 1 লিটার দ্রবণে যত গ্রাম 1 লিটার দ্রবণে যত গ্রাম 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকে। তো দেখো, মোলালিটি মানে 1000 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রাবক দ্রবীভূত থাকে, আর মোলারিটি মানে 1 লিটার আয়তনের কোনো দ্রবণে যত মোল দ্রাবক দ্রবীভূত থাকে, আর নর্মালিটি মানে 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাবক দ্রবীভূত থাকে। এগুলোই তো। আর ফর্মালিটি মানে 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকে, যত গ্রাম নয়, যত গ্রাম সংকেত দ্রাবক দ্রবীভূত থাকে, সেটাই হলো ফর্মালিটি। তো দেখো, মোলারিটি, নর্মালিটি এবং ফর্মালিটি সবই কিন্তু 1 লিটার আয়তনের দ্রবণে কত মোল দ্রাবক দ্রবীভূত আছে তার উপর নির্ভর করছে। এখন এই আয়তন তো তাপমাত্রার উপর নির্ভর করে। কোনো দ্রবণের আয়তন তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা যদি বাড়ে, তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে দ্রবণের আয়তন বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে মোলারিটি, নর্মালিটি, ফর্মালিটি এগুলো চেঞ্জ হবে। কিন্তু মোলালিটি মানে 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাবক দ্রবীভূত আছে। তো এই যে 1000 গ্রাম দ্রাবক, 1000 গ্রাম মানে কি? সেটা একটা ভর কি কখনো উষ্ণতার উপর নির্ভর করে? ভর নিশ্চয়ই উষ্ণতার উপর নির্ভর করে না। মানে ধরো, কোনো বস্তুর ভর কি উষ্ণতার পরিবর্তনে পরিবর্তন হয়? যদি উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস করে দেওয়া হয়, তাহলে কোনো বস্তুর কি ভরের কোনো চেঞ্জ হয়? নিশ্চয়ই না। কোনো তরলের আয়তনের পরিবর্তন হতে পারে, কিন্তু তার ভরের কি কোনো পরিবর্তন হবে? না। তাই এক্ষেত্রে মোলালিটি তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় না। তো দেখো, 2 দাগের কোশ্চেনটাতে কি বলেছে? 178.2 গ্রাম জলে 18 গ্রাম গ্লুকোজ যোগ করা হয়। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই জলীয় দ্রবণের বায়ুচাপ কত হবে? তো দেখো, আমরা জানি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন P0 মাইনাস P/P0 সমান W2 ইন্টু M1 বাই W1 ইন্টু M2। দেখো, যেখানে P0 সমান কিন্তু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, আর P সমান কিন্তু দ্রবণের বাষ্পচাপ 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। আর এই P আমাদের এখানে বের করতে হবে। তো P0 বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ কত হয়? 1 atm সমান 760 mmHg। তো এখানে 760 মাইনাস P0 760 সমান, দেখো এখানে W2 সমান কি? W2 সমান হচ্ছে দ্রাবের ভর। এখানে দ্রাব মানে কি? গ্লুকোজ। এখানে তাই গ্লুকোজের ভর সমান 18 গ্রাম। তো তাই এখানে 18। M1 সমান দ্রাবকের আণবিক ভর। তো দ্রাবক এখানে কে? জলের আণবিক ভর কত? H2O জলের সংকেত। তো হাইড্রোজেনের পারমাণবিক ভর 2 আর অক্সিজেনের পারমাণবিক ভর 16। তাই এখানে জলের 18। তো দেখো, 18 গ্রাম পার মোল M1 সমান, তাই এখানে 18 ইন্টু 18 বাই W1 দ্রাবকের ভর। জল কতটা পরিমাণ রয়েছে? 178.2 গ্রাম, যেটা আমাদের কোশ্চেনেই দেওয়া রয়েছে। আর M2 মানে দ্রাবের আণবিক ভর। দ্রাবকে গ্লুকোজের কত? C6H12O6। একটু আগেই আমরা
একটা কোশ্চেনে দেখেছিলাম যে 12 × 6 কার্বনের পারমাণবিক ভর 12, 12 × 1 হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, এবং যেহেতু 12টা রয়েছে তাই 12 × 1, এবং অক্সিজেন O6 তাই 6 × অক্সিজেনের পারমাণবিক ভর 16, তো 72 + 12 + 96 180 গ্রাম পার মোল। তো তাই এক্ষেত্রে 178.2 ইন্টু এখানে হবে 180, তো 18 10 0 0, তাই 760 মাইনাস P/76 সমান 18/178.2। তো এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা দেখবে 178.2 P সমান আসবে 134064। তো P সমান এখানে যেটা আনসার হবে সেটা হলো 752.4 mmHg। তো দেখো এক্ষেত্রে কিন্তু এটা আনসার হবে, এক্ষেত্রে হবে 752.4 mmHg আনসার। তো এখানে অপশানগুলো দেখলে বি অপশান এখানে সঠিক উত্তর। তো দেখো এখানে 3 নম্বর কোশ্চেনে কি বলেছে, 200 গ্রাম জলে 6.2 গ্রাম ইথিলিন গ্লাইকল যোগ করা হয়, এই দ্রবণের হিমাঙ্কের মান। তো দেখো ইথিলিন গ্লাইকল আমরা কোনটাকে জানি, ইথিলিন গ্লাইকল। তো দেখো ইথিলিন গ্লাইকলের সংকেতটা এরূপ CH2OH, এটা হলো ইথিলিন গ্লাইকল। তো এখানে কার্বন রয়েছে দুটো, যদি আমরা এটাকে একসাথে লিখি তাহলে C2, হাইড্রোজেন এখানে দুটো, এখানে দুটো, 4টে 5টা 6টা, তো এখানে হাইড্রোজেন রয়েছে 6টা এবং অক্সিজেন রয়েছে দুটো, তাই এর সংকেত হলো C2H6O2। ঠিক আছে, তো এখানে হিমাঙ্কের মান আমরা জানি, হিমাঙ্কের অবনমন ΔTF সমান KF ইন্টু I ইন্টু মোলালিটি। এখানে KF তো দেওয়া রয়েছে, KF সমান 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স। তো দেখো মোলালিটি সমান আমরা জানি W2 × 1000 W1 × M2। দেখো KF 1.86, I এখানে I কত হবে, I সমান ভ্যান টপ গুণক, তো ভ্যান টপ গুণক, তাই ভ্যান টপ গুণক এক্ষেত্রে কত হবে, ইথিলিন গ্লাইকল একটা জৈব যৌগ, অর্গানিক কেমিস্ট্রিতে তোমরা এই নামটা বারবার পাবে। তো ইথিলিন গ্লাইকল কিন্তু জলীয় দ্রবণে বিয়োজিত হয় না, তাই এক্ষেত্রে I সমান 1, তাই এখানে I উল্লেখ করলেও যা, না করলেও তা। তো W2 মানে হলো দ্রাব, এখানে ইথিলিন গ্লাইকল 6.2 গ্রাম রয়েছে ইন্টু 1000 বাই W1 মানে দ্রাবক এখানে জল যেটা রয়েছে 200 গ্রাম ইন্টু M2 হলো 6.2। তো তারপর দেখো এখানে কি হবে তাহলে, এটা 200 5,000, তাহলে 1.86 ইন্টু 0.5 সমান 0.93 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা এটা 62 ছিল, এটা 62,
এটা 6.2, সরি এটা 6.2, এটা 62, এটা 62, এটা 6.2, এটা 62, 62 কেন? C2H6O2 এর তাহলে আণবিক ভর কত হবে? 12 × 2 প্লাস 6 প্লাস 16 × 6 সমান 24 প্লাস 6 প্লাস 96। তো কত হয়? প্লাস 96, সরি 16 × 2, 16 × 2 32, 32, 32 সমান হয় 62 গ্রাম পার মোল। তাই এটা হবে 0.1, তাই 0.5 সমান 0.93 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে আনসার 0.93 ডিগ্রি সেলসিয়াস। তো দেখো 0.93 ডিগ্রি সেলসিয়াস এখানে সি অপশানে রয়েছে, তাই এক্ষেত্রে আনসার সি। তো দেখো এরপর 4 দাগের কি বলেছে? 1 লিটার জলীয় দ্রবণে 20 গ্রাম গ্লুকোজ আছে, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দ্রবণের অভিস্রবণ চাপ কত? অভিস্রবণ চাপকে পাই দ্বারা ডিনোট করে। দেখো অভিস্রবণ চাপ পাই সমান CRT, যেখানে সি হলো মূলার গাঢ়ত্ব, সি হচ্ছে মূলার গাঢ়ত্ব, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি সমান হলো পরম উষ্ণতা, মানে কেলভিন স্কেলে উষ্ণতা। তো পাই সমান CRT। এখানে সার্বজনীন গ্যাস ধ্রুবক ATM, সার্বজনীন গ্যাস ধ্রুবকের আমরা জানি 3টা মান রয়েছে, 8.314 জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। একটা রয়েছে 1.93 প্রায় 2 ক্যালোরি, আর একটা রয়েছে 0.082 লিটার ATM, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। তো আমরা যেহেতু এক্ষেত্রে অভিস্রবণ চাপ হিসেব করছি, তাই আমরা এখানে চাপের একক যেখানে রয়েছে লিটার ATM এ আর এর যে মানটা সেটা নেব। তো দেখো পাই সমান CRT, তো পাই সমান সি মানে কি? গাঢ়ত্ব, এখানে মোলার গাঢ়ত্ব সি সমান কি হয়? N/V, মানে একক আয়তনে যত মোল দ্রাব থাকবে, একক আয়তনে ভি সমান যদি 1 লিটার হয় তাহলে সি সমান N আমরা বলতে পারি। সুতরাং 1 লিটার আয়তনে যত মোল দ্রাব দ্রবীভূত থাকবে সেটাই মোলার গাঢ়ত্ব। তো আবার N সমান কি জানি? N সমান জানি W/M, মানে প্রদত্ত ভর বাই মোলার ভর, সেটাই মোল সংখ্যা N। তাই আমরা লিখতে পারি পাই সমান W/MVRT। তো দেখো এখানে W কত? 20, কারণ 20 গ্রাম গ্লুকোজ রয়েছে। এবার মোলার ভর 1 × 180 × 0.082 ইন্টু WRT/MV, তো আর সমান 0.082 ইন্টু 298, এখানে 25 ডিগ্রি সেলসিয়াস, টি সমান 25 ডিগ্রি সেলসিয়াস সমান 25 প্লাস 273 কেলভিন। ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে আনতে হলে 273 দিয়ে যোগ করতে হয়, এটা আশা করি সবাই জানো। তো 298 কেলভিন। ভি মানে আয়তন, এখানে 1 লিটার, আর মোলার ভর গ্লুকোজের এখানে 180। দেখো 29 সমান 0.082 ইন্টু 298/9 সমান 4.20 ATM, সমান 4.20 ATM।
তো দেখো এখানে আমি আরেকবার ক্যালকুলেশনটা করছি। পাই সমান W/MV/RT সমান 20/1 × 180 ইন্টু 0.082 ইন্টু 298, এটা 9। তো দেখো 0.082 ইন্টু 298/9 সমান এটা 4.54 ATM। 4.54 নয়, সরি 4.20 ATM। তো দেখো এটাই উত্তর। তো এখানে সি আনসার। এরপর বলেছে 6-এর দাগে, না এরপর 5-এর দাগে বলেছে কলয়েডের কোন ধর্ম কলয়েড কণার সংখ্যার আধানের ওপর নির্ভর করে না। তো কলয়েডের কোন ধর্ম কলয়েড কণার সংখ্যার আধানের ওপর নির্ভর করে না? দেখো তঞ্চন তো আধানের ওপর নির্ভর করে। আধান যত বেশি হবে, ধনাত্মক আধান যত বেশি হবে তত ঋণাত্মক কলয়েডকে তঞ্চিত করবে। তড়িৎ চলন, এখানেও আধানের ব্যাপার রয়েছে। তড়িৎ প্রসবন, এখানেও আধানের ওপর নির্ভর করে। কিন্তু টিন্ডাল এফেক্ট বা টিন্ডাল প্রভাব, এটা কিন্তু আধানের ওপর নির্ভর করে না। টিন্ডাল এফেক্ট আধানের ওপর নির্ভর করে না। এরপর দেখো 6-এর দাগে কি বলেছে, সংরক্ষক কলয়েড ABCD এর স্বর্ণ সংখ্যা যথাক্রমে 0.50, 0.01, 0.10, 0.005 কলয়েডের সংরক্ষণ করার ক্ষমতা এখানে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। তো দেখো সংরক্ষণ ক্ষমতা প্রপোর্শনাল টু 1/স্বর্ণ সংখ্যা। তো দেখো সংরক্ষক কলয়েডের স্বর্ণ সংখ্যা কিন্তু যত বেশি হবে সংরক্ষণ ক্ষমতা কিন্তু তত কম হবে। এটা তোমাদের ডাইরেক্ট মনে রাখতে হবে। সংরক্ষণ ক্ষমতা স্বর্ণ সংখ্যার সাথে ব্যস্তানুপাতিক। সংরক্ষণ ক্ষমতা তারই বেশি হবে যার স্বর্ণ সংখ্যা সব থেকে কম। তো এক্ষেত্রে স্বর্ণ সংখ্যা কার সব থেকে কম? এক্ষেত্রে 0.005 এটা সব থেকে কম। তার মানে ডি এর স্বর্ণ সংখ্যা যেহেতু সব থেকে কম, তাই ডি এর সংরক্ষণ ক্ষমতা সব থেকে বেশি। তো দেখো সি অপশানে ডি এর সংরক্ষণ ক্ষমতা সব থেকে বেশি। তারপর দেখো 0.01 মানে বি এর সংরক্ষণ ক্ষমতা, তো বি এর স্বর্ণ সংখ্যা। তো তারপর দেখো 0.10 সি এর স্বর্ণ সংখ্যা সি, এবং এর স্বর্ণ সংখ্যা সব থেকে বেশি, তাই এর সংরক্ষণ ক্ষমতা সব থেকে কম, তাই এখানে সি আনসার। তারপর দেখো 7-এর দাগে বলেছে অ্যাসিটোন ও অ্যানিলিন মিশ্রণ ঋণাত্মক বিচ্যুতি দেখায়। এটা একটা মন্তব্য বা বিবৃতি। আর এর কারণ কি বলেছে, অ্যাসিটোন অ্যানিলিন অপেক্ষা অ্যাসিটোন অ্যানিলিনের হাইড্রোজেন বন্ধন বেশি শক্তিশালী। অ্যাসিটোন ও অ্যানিলিনের মিশ্রণ ঋণাত্মক বিচ্যুতি দেখায়। এর কারণ হিসেবে বলেছে অ্যাসিটোন অ্যানিলিন অপেক্ষা অ্যাসিটোন আর অ্যানিলিনের হাইড্রোজেন বন্ধন বেশি শক্তিশালী। তো দেখো এখানে বলেছে যে অ্যাসিটোন আর অ্যানিলিন ঋণাত্মক বিচ্যুতি দেখায়। এই মন্তব্য কিন্তু ঠিক। অ্যাসিটিন এবং অ্যানিলিন ঋণাত্মক বিচ্যুতি দেখায়। এর কারণ অ্যাসিটোন অ্যানিলিন অপেক্ষা অ্যাসিটোন অ্যানিলিনের হাইড্রোজেন বন্ধন বেশি শক্তিশালী। হ্যাঁ, বেশি শক্তিশালী কারণ ঋণাত্মক বিচ্যুতি দেখায়, হাইড্রোজেন বন্ধন বেশি শক্তিশালী। এক্ষেত্রে মন্তব্য কিন্তু সঠিক এবং কারণও সঠিক, তাই এক্ষেত্রে হবে 1 এবং 2 উভয় সঠিক এবং 2, 1-এর সঠিক ব্যাখ্যা, তাই এক্ষেত্রে এ উত্তর হবে। তো দেখো
ঋণাত্মক বিচ্যুতি বিশিষ্ট দ্রবণের ক্ষেত্রে এ বি এর আন্তঃক্রিয়া এ এবং বি এর আন্তঃক্রিয়া অপেক্ষা কম হয়। অর্থাৎ এক্ষেত্রে অ্যাসিটোন আর অ্যানিলিনের আন্তঃক্রিয়া অ্যাসিটোন এবং অ্যানিলিনের আন্তঃক্রিয়া অপেক্ষা কম হয়। তো দেখো এবার কোশ্চেন 8-এ স্তম্ভ এ এবং স্তম্ভ বি মেলাতে বলেছে। ঝিল্লি বিশ্লেষণ কিসের জন্য ব্যবহার হয়? ঝিল্লি বিশ্লেষণ বিশুদ্ধিকরণ করে। ইমালসিভবন কি করে? সাবানের পরিষ্কারক ক্রিয়া। অপলয়ন কি হয়? অপলয়ন কলোয়েডীয় সল প্রস্তুতিকরণ। আর বদ্বীপ গঠনের পদ্ধতি হলো তঞ্চন। তাই এ হবে 4, তাই A4 B3C1 A4 B3C1 তাই এক্ষেত্রে এটাই হবে উত্তর। তো দেখো লিকুইড স্টেটের যে এবিটি এর সমস্ত যে প্রশ্নের সমাধান তার কিন্তু এতটা পর্যন্তই ছিল। তোমাদের যে 5টা সেট রয়েছে তার সমাধান কিন্তু এতটাই পর্যন্ত ছিল। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ। আর লিকুইড স্টেটের আর তেমন কোনো প্রশ্ন তোমাদের এবিটি এতে নেই। তো ধন্যবাদ।